নির্বাচন দিতে চান না ডক্টর ইউনূস, বললেন বিএনপি নেতা মির্জা আব্বাস। বিদেশে বসে বদনামের অভিযোগ। যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ডিসেম্বরের মধ্যে ভোটের পক্ষে, দাবি সালাউদ্দিনের। জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছে। ওনার যথেষ্ট তথ্য নেই। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনীতিকদের বৈঠকের পরও কাটেনি আস্থার সংকট, মত বিশ্লেষকদের। সমস্যা সমাধান না হয়ে থাকে আরো বৈঠক হোক, আরো আলোচনা হোক। সরকারের উচিত তার অবস্থানটা পরিষ্কার করা। বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য কিন্তু আমরা এখনো দেখছি না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টোকিওতে ডক্টর ইউনূস ও শিগেরু ইশিবা দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। দুই দেশের মধ্যে 6টি সমঝোতা ও চুক্তি সই। রাজধানীবাসীর পিছু ছাড়ছে না জলজটের দুর্ভোগ। বৃষ্টি থামলেও বিভিন্ন সড়কে হাঁটু পানি। এবার ভিন্ন চিত্র বন্দরনগরীতে। বিশেষ পরিকল্পনা সুফল পাচ্ছে চট্টগ্রাম। বৈরী আবহাওয়ায় ক্রেতা সংকটে ঢুকছে কোরবানির পশুর হাট। বিক্রি হচ্ছে না বড় গরু, মাঝারি ও ছোট আকারের দাম চড়া। দ্রুতই বেচাকেনা জমে ওঠার আশা। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। মহাসড়কে বাড়ছে যাত্রী ও পশুবাহী গাড়ির চাপ। এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত উন্নয়ন কাজ চলায় যানজটের শঙ্কা। শুধু বিএনপি নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আরেক নেতা মির্জা আব্বাসের অভিযোগ, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন চান না। তিনি বিদেশে বসে বিএনপিকে নিয়ে বদনাম করছেন বলেও এ সময় অভিযোগ করেন তিনি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে আলাদা আয়োজনে তারা এসব কথা বলেন। তাসলিম তৌহিদকে সঙ্গে নিয়ে আহমেদ সালিহিনের রিপোর্ট। বৃষ্টি ভেজা সকাল, মিছিল স্লোগানে মুখর শেরে বাংলা নগর। প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের সরব উপস্থিতি। শহীদ রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে বৈরী আবহাওয়ার মধ্যেও ছুটে আসেন দলের তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতারা। লোকে লোকারণ্য হয়ে ওঠে জিয়া উদ্যান। ফুলের শ্রদ্ধায় সিক্ত হয় জিয়ার সমাধি। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন দলটির সর্বস্তরের নেতাকর্মীরা। শ্রদ্ধা শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নির্বাচন ও সংস্কার ইস্যুতে তিনি বলেন, বিএনপি দ্রুত ভোট চাইলেও ডক্টর ইউনূস নির্বাচন চান না। প্রধান উপদেষ্টা বিদেশে বসে বিএনপিকে নিয়ে বদনাম করছে বলেও অভিযোগ তার। দেখলাম ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়। আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনূস। উনি নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বর মধ্যে করতে হবে। আর নির্বাচন করতে না চান সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমার দায়িত্ব নয়। এদিকে রাজধানীর খামারবাড়ি এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি বলেন, বিএনপি একা নয়, যুগপৎ আন্দোলনে থাকা সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ডক্টর ইউনূস কেন বিএনপিকে দোষারোপ করছেন তা বোধগম্য নয় বলেও মন্তব্য করেন সালাউদ্দিন। আমরা এই বিষয়ে মনে করি ওনার যথেষ্ট তথ্য নেই। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে শরীর ছিল সেরকম দল এবং জাতীয়তাবাদী সমমনা দল 12 দল পক্ষ থেকে সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য
অপেক্ষমান। দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায়, দুস্থ ও গরিবদের মাঝে খাবার এবং বস্ত্র বিতরণ করে কেন্দ্রীয় ও মহানগর বিএনপি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির নেতারা বলছেন, রাজনীতি, অর্থনীতি ও কূটনীতিতে মৌলিক পরিবর্তন আনার মধ্য দিয়ে গণমানুষের নেতা হয়ে ওঠেন জিয়াউর রহমান। তবে তার হত্যার আসল রহস্য আজও অজানা। জিয়াউর রহমানের ৭০ বার্ষিকী নিয়ে আহমেদ সালেহিনের রিপোর্ট। দেশ জুড়ে চলা পাকিস্তানি শাসক গোষ্ঠীর গণহত্যা এবং রাজনৈতিক শূন্যতার মাঝে এই ঘোষণাই রক্তক্ষয়ী যুদ্ধে উদ্দীপ্ত করেছিল স্বাধীনতাকামী মানুষকে। মেজর জিয়ার মাধ্যমেই মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর সম্পৃক্ততার বিষয়টি জানতে পারে দিশেহারা জাতি এবং নতুন করে আশায় বুক বেঁধে একতায় সংহত হতে উদ্বুদ্ধ হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের নিয়মিত সেনাবাহিনী গঠিত হওয়ার পর এর অন্যতম ব্রিগেড জেড ফোর্সের প্রধান হিসাবে ক্ষণজন্মা এই মেজর নিজের সাহসিকতা ও সততায় মুগ্ধ করেছিলেন সবাইকে। দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধে অবদানের কারণে জিয়াউর রহমানকে দেয়া হয় বীরোত্তম খেতাব। 1975 সালের পট পরিবর্তনের পর তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং চরম বিশৃঙ্খলার মধ্যে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে 1977 সালে ক্ষমতায় আসেন জেনারেল জিয়া। বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1936 সালে বগুড়ার গাবতলীর বাগবাড়ির এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম জিয়াউর রহমানের। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন সৎ ও সাহসী রাষ্ট্রনায়ক জিয়া। দলটির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, জনতার দাবির মুখে রাষ্ট্র ক্ষমতায় আসীন হন জিয়াউর রহমান। জনগণের দাবির প্রেক্ষিতেই তাকে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে হয়েছে। তিনি দেশের স্বার্থকে সবার ঊর্ধ্বে দিয়েছেন। তিনি বলেছেন যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, অর্থাৎ সবার উপরে দেশ। বিলাসিতা তাকে কখনোই গ্রাস করতে পারেনি। আরেকটি জিনিস, তার স্বজনপ্রীতি বলতে কিছুই ছিল না। গণমানুষের নেতা হয়ে ওঠা জিয়াউর রহমানের ক্ষমতায় থাকা যদি দীর্ঘায়িত হতো তবে দেশের ইতিহাস বদলে যেতে পারত বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরও নির্বাচনের সময়সীমা সহ বিভিন্ন ইস্যুতে একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। আর এ কারণে রাজনীতিতে এখনও শঙ্কা কাটেনি বলে মনে করেন বিশ্লেষকরা। তবে এই অবস্থা থেকে উত্তরণে দেশ আর মানুষের কথা মাথায় রেখে সরকারের সঙ্গে আলোচনার পাশাপাশি দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছানোর পরামর্শ তাদের। দেখব সানবীর রুপলের রিপোর্ট। সংস্কার, বিচার, নির্বাচন এই তিনটি বিষয় সামনে রেখে জুলাই বিপ্লবের পর পথ চলা শুরু করে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। শুরু থেকে মত পথের বিভাজন ভুলে অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলকে সরকারের উপর পূর্ণ আস্থায় সমর্থন দিতে দেখা যায়। তবে সময় যতই গড়াচ্ছে দলগুলোর মধ্যে বিভাজনের সুর তত তীব্র হচ্ছে। বিভিন্ন ইস্যুতে অস্থিরতার মধ্যে গত সপ্তাহে প্রধান উপদেষ্টার পদত্যাগের আগ্রহের গুঞ্জনে রাজনীতির মাঠে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। এ অবস্থায় সম্প্রতি দলগুলোর সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু তারপরও নির্বাচনের রোডম্যাপ নিয়ে অনড় অবস্থানে বিএনপি। ডিসেম্বরে ভোট চায় দলটি। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অন্যদিকে জামাত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচন বিষয়ে একমত থাকলেও রোডম্যাপ নিয়ে মতপার্থক্য আছে। বিচার, সংস্কার এবং নির্বাচন এই তিনটিরই রোডম্যাপ একসাথে প্রকাশ করা উচিত। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন এর ভিতরে আপনি নির্বাচন দিবেন। বিশ্লেষকরা বলছেন, বৈঠকের পর উত্তপ্ত পরিবেশ কিছুটা শান্ত হলেও সরকার ও রাজনৈতিক দলগুলো ঐক্যে পৌঁছতে পারেনি। ফলে ফলাফল আস্থার সংকট রয়েই গেছে। প্রথম 2 দিনের বৈঠকের সমস্যা সমাধান না হয়ে থাকে আরও বৈঠক হোক, আরও আলোচনা হোক। সরকারের উচিত তার অবস্থানটা পরিষ্কার করা। কেন ডিসেম্বরে নির্বাচন হতে পারে না, তাহলে তার একটা ব্যাখ্যা দিন। এই সংলাপের মধ্য দিয়ে ইউনূস খানিকটা তার ক্ষমতার স্থিতাবস্থাকে সে ধরে রাখতে সক্ষম হয়েছে। কিন্তু
যেটা হলো যে বৃহত্তর রাজনৈতিক স্টেক হোল্ডারদের মধ্যে যে ঐক্য, সেই ঐক্য কিন্তু আমরা এখনো দেখছি না। বিশ্লেষকদের মতে শুধু সরকার নয়, দলগুলোর পরস্পরের মধ্যেও সমঝোতা জরুরি। তা না হলে সংকট আরও বাড়ার শঙ্কা তাদের। ঐক্যটা যদি সঠিকভাবে না হয় তাহলে তো সামনের দিনগুলোতে একটা খারাপ অবস্থা তৈরি হতে পারে। কোনো রাজনৈতিক পক্ষ যদি বলে যে আমরা নির্বাচনে যাব না, কারণ এই নির্বাচনে আমাদের সুষ্ঠু পরিবেশ নেই, তাহলে কিন্তু সরকার নির্বাচনই করতে পারবে না। নির্বাচনের তফসিল ঘোষণা করলে পরিস্থিতি বরং ইতিবাচক হবে। মানুষের মধ্যে যে অস্থিরতা আছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা আছে, সেটি কেটে যাবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব দল ঐক্যমতে পৌঁছাতে না পারলে আবারও প্রশ্নবিদ্ধ হতে পারে নির্বাচন, এমনটাই মত বিশ্লেষকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। টোকিওতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বৈঠকে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়েছে। সহায়তা হিসেবে বাংলাদেশকে $100 কোটি দেবে জাপান। এছাড়াও রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে টোকিও ঢাকার পাশে থাকবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় শুক্রবার বেলা 11টার দিকে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পরে লাল গালিচা সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অফ অনার। রাষ্ট্রীয় সৌজন্যতা শেষে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ডক্টর ইউনুস ও ইশিবা। এতে দুই দেশের মধ্যে 6টি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে $100 কোটি ঋণ ও অনুদান সহায়তা দেবে জাপান। বৈঠকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস চালু, প্রিপেড গ্যাস মিটার স্থাপন, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা স্থাপন, বিদ্যুৎ খাত, তথ্য নিরাপত্তার পাইলট প্রকল্পের সমঝোতা স্মারকও চুক্তি হয়। পরে এ নিয়ে ব্রিফ করেন উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ। এ পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরো যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকে আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। রোহিঙ্গা সংকট নিরসন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাপান সফরের মাধ্যমে শুধুমাত্র দুই দেশের কূটনৈতিক সম্পর্কই বৃদ্ধি পাবে না, দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী পরীক্ষিত বন্ধু জাপান আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনেও সহায়তা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা প্রবাসীদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, টোকিও, জাপান। এ নিয়ে আরো জানাতে জাপানের টোকিওতে আছেন সহকর্মী নাজমুস সালেহী, সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল থেকে কিন্তু টোকিওতে তুমুল বৃষ্টি। সেই বৃষ্টি উপেক্ষা করে দেখতে পাচ্ছেন যে টোকিওতে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে সেখানে কিন্তু প্রবাসীরা ভিড় করছেন। বিকেল 5টায় স্থানীয় সময়ে বিকেল 5টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নানা বিষয়ে তিনি কথা বলবেন এবং তাদের কথা তিনি শুনবেন। এই জন্য বাংলাদেশের যে দূতাবাস রয়েছে টোকিওতে সেইখানে প্রবেশ করার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ থেকে আসা SSF এর সদস্যরা পুরো বিল্ডিংটিকে এখন কর্ডন করেছেন এবং সবাইকে আসলে পরীক্ষা নিরীক্ষা করে করে আসলে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনুস একটু আগেই সোকা ইউনিভার্সিটি থেকে তিনি রওনা দিয়েছেন। একটু পরে তিনি এখানে এসে উপস্থিত হবেন, তারপরে প্রবাসীদের সঙ্গে তিনি কথা বলবেন। আপনি জানেন যে সোকা ইউনিভার্সিটিতে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়েছে। এর আগে তিনি আজকে নিক্কেই সম্মেলনে তিনি আসলেও আজকে নিক্কেই সম্মেলনের দ্বিতীয় দিন হলেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের তৃতীয় দিন। তিনি তৃতীয় দিনে প্রথমেই সকালবেলায় তার আজকের কার্যক্রম শুরু করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাতের মাধ্যমে। এবং আজকে যখন তিনি সকাল স্থানীয় সময় 11টার দিকে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করে তখন জাপান সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। তারপরে ইশিবা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস দুইজন একটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন এবং সেই দ্বিপাক্ষিক বৈঠক থেকে আসলে বাংলাদেশের জন্য অনেক বড় খবর আসে। সেখান থেকে 6
6টি সমঝোতা স্মারক এবং এই 6টি সমঝোতা স্মারক ও চুক্তি সেখানে স্বাক্ষরিত হয়। সেই চুক্তির মধ্যে আছে যে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে আসলে তারা সহযোগিতা করতে চায়। জাপান সরকার কী কী ক্ষেত্রে সহযোগিতা করবে তার স্পষ্ট তারা বলছেন যে ব্যাটারি চালিত সাইকেল এবং বাংলাদেশের যে ইপিজেড এরিয়া সেই সমস্ত জায়গার তারা প্রযুক্তিগত সহায়তা দিবে। পাশাপাশি বড় খবরটি হলো যে বাংলাদেশকে 100 মিলিয়ন ঋণ সহায়তা দিবে জাপান সরকার, যার মধ্যে বাজেট সহায়তা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের রেল খাত এবং অন্যান্য অবকাঠামো উন্নয়নে জাপান সরকার 100 বিলিয়ন ঋণের চুক্তি কিন্তু আজকে হয়েছে। যেগুলো আশ্বাস কিছু মিলেছে, কিছু সমঝোতা হয়েছে, কিছু কিন্তু চুক্তিও হয়েছে। এই সফরকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কিছুক্ষণ পরেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসে প্রবাসীদের কথা শুনবেন এবং সেই মত বিনিময়ে যারা অংশ নেবেন তারা কিন্তু ইতিমধ্যে এসে ভিতরে প্রবেশের চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে টোকিওতে বাংলাদেশ দূতাবাসের সামনে থেকে সর্বশেষ। প্রধান উপদেষ্টার সফরের সব শুনে আমরা সরাসরি ছিলাম জাপানের টোকিওতে। দুপুরের সময় আরও থাকছে। অবিরাম বর্ষণের মধ্যে হালদায় মাছের ডিম সংগ্রহের ধুম মিলেছে প্রত্যাশা অনুযায়ী, বলছেন মৎস্য কর্মকর্তা। সারা দেশে রেণু সরবরাহের প্রত্যাশা। বৃষ্টি থেমেছে, কিন্তু ভোগান্তি কমেনি এতটুকু। জলজটের দুর্দশা যেন রাজধানীবাসীর নিয়তি। টানা বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে চরম দুর্ভোগে নগরবাসী। এই সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ ঝরেছে তাদের কণ্ঠে। এমন বাস্তবতায় বৃষ্টি কমা নিয়ে সুখবর নেই আবহাওয়া অফিসের কাছে। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দেলোয়ার হোসেন এবং মোবারক হোসেন শুভ। ব্যবধান শুধুই সময়ের। ক্যালেন্ডারের পাতায় বদলেছে মাস, তবে খুব বেশি বদলায়নি নগরীর জলাবদ্ধতার চিত্র। কয়েক ঘন্টার বৃষ্টিতেই ডুবেছে রাজধানী, জনজীবনও বিপর্যস্ত। বৃহস্পতিবার দিনভর বৃষ্টি, শুক্রবার ভারী বর্ষণ না হলেও বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি। এতেই নিউ মার্কেট সহ বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েন নগরবাসী। একটু বৃষ্টি হইলে যেভাবে পানি জমা হয় তো রাস্তা দিয়ে হাঁটার মতো অবস্থা থাকে না। সব জায়গাতে এরকম, যদি হালকা পাতলাও বৃষ্টি হয় এরকম পানি হয়। যে বিজেটি যে যাইতেছি, হুন্ডা রাখার জায়গা পাইতেছি না, পানি উঠছে, রাখবো কই? মূল সড়ক ছাড়াও রাজধানীর নিচু এলাকাগুলোও পোহাতে হচ্ছে জলজট ভোগান্তি। ড্রেনের পানি উপচে ঢুকেছে বসত ভিটায়। পানির সমস্যা, টাঙ্কিতে পানি ঢুকে গেছে। কোমর পর্যন্ত পানি ঘরের ভিতরে, খাটের উপরে উঠে পানি উঠে। নগরবাসীর অভিযোগ, জলাবদ্ধতা নিরসনে গাল ভরা বুলিতে আটকে আছেন দায়িত্বপ্রাপ্তরা। খালটা খনন ঠিক মতন করলে এই পানিগুলো আমানত আর থাকবে না। সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদী উদ্যোগ চান নগরবাসী। প্রতি বছর একই ঘটনার পুনরাবৃত্তি। হাজার হাজার কোটি টাকার প্রকল্পের ভিড়ে উপেক্ষিত নাগরিক সেবা। একটু বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন এলাকা। নগরবাসী বলছেন, দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলাই এর একমাত্র কারণ। এদিকে বৃষ্টি কমা নিয়েও নেই সুখবর। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের কোনো কোনো জেলায় আরও একদিন বৃষ্টি হতে পারে। সাগরে যে গভীর নিম্নচাপটি ছিল সেটা উপকূল অতিক্রম করার পরে আজকে এটা বর্তমান অবস্থান হলো টাঙ্গাইল ও পার্শ্ববর্তী এলাকায়, এবং এটা নিম্নচাপ আকারে বর্তমানে আছে এবং এটার প্রভাবে সারা দেশে এখনো বৃষ্টিপাত হচ্ছে। 2 তারিখ থেকে আমরা মোটামুটি একটা ফেয়ার ওয়েদার পেতে পারি। গত 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 196 মিলিমিটার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় বাঁধ ভেঙে ডুবেছে লোকালয়। বরগুনায় পানিবন্দী দিন কাটছে অন্তত 230 পরিবারের। তলিয়ে গেছে ফসলের জমি ও ভেসে গেছে মাছও। কক্সবাজার কুয়াকাটায় পর্যটকদের নিরাপদে থাকতে করা হচ্ছে মাইকিং। বৈরী আবহাওয়ায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। বিশাল ঢেউ আছড়ে পড়ছে তীরে, ভাঙছে উপকূল। জোয়ারের তোড়ে নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও হাতিয়ার কয়েকটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকালয়ে পানি ঢুকে ডুবছে ঘরবাড়ি ও ফসলি জমি। ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ। হাতিয়ার মেঘনা নদীতে এমবি ফাহিম নামে একটি ট্রলারও বিপুল পরিমাণ পণ্য নিয়ে এখন পানির নিচে। নিঝুম দ্বীপের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় অন্তহীন দুর্ভোগে স্থানীয়রা।
এদিকে কক্সবাজার ও কুয়াকাটায় উত্তাল সাগর, প্রচণ্ড ঢেউয়ে ক্ষতিগ্রস্ত দোকানপাট। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সাগর পাড়ে ছুটে গেছেন হাজারো পর্যটক। তাদের নিরাপদে থাকতে মাইকিং করছেন লাইফগার্ড কর্মীরা। এরকম উঁচা ঢেউ কখনো আমি আগে দেখিনি। আবেগে আপনার রিস্ক মানে না, মূল কথা হলো এখানে মাইকিং করে আপনার হুইসেল দিয়ে তাদেরকে আমরা সামাল পাচ্ছি না। এছাড়া বিষখালী নদীর তীরবর্তী বরগুনা সদরের রিং বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 230টি পরিবার। থাকতে বড় কষ্ট, সাপ এটা সেটা আবিজুবি ঘরের ভিতরে ওঠে, সহির উপরে কোনো রকম রয়েছে। 2 দিন আগে একটা লোক মারা গেছে, দাফন দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। এখন আমরা আছি খুবই বেহালে। বৃষ্টি ও ঝড়ো হওয়ায় বাগেরহাট ও মুন্সিগঞ্জের বেশ কয়েকটি এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। কোনো কোনো এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জ ও বরিশালের নদীবন্দরে 2 নম্বর বিপদ সংকেত থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সব ধরনের লঞ্চ চলাচল। জরুরি প্রয়োজনে কয়েকটি ফেরি চললেও বেশিরভাগই নিরাপদে নোঙ্গর করা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। বৈরী আবহাওয়া ও জলজটের সবশেষ খবর জানতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন যুব ব্যানার্জি, ভোলায় আছেন নাসরুদ্দিন লিটন এবং ফেনীতে আছেন সহকর্মী আতিয়ার সজল। আমরা প্রথমে যাচ্ছি ধ্রুবর কাছে। কাল রাতের পর থেকে এখন পর্যন্ত রাজধানীতে তেমন মুষলধারে বৃষ্টি না হলেও গুড়ি গুড়ি বৃষ্টি কিন্তু পড়ছে এবং এই গুড়ি গুড়ি বৃষ্টি এবং কাল রাতের বৃষ্টির পানি সব কিছু মিলিয়ে রাজধানীর যে মূল সড়কগুলো আছে সেই মূল সড়কগুলোর কিছু কিছু মূল সড়কে পানি জমে আছে এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা এখন নিউ মার্কেটের যে অংশটাতে আছি, অর্থাৎ সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেতগামী যে সড়কটি রয়েছে, এই সড়কের শুধুমাত্র মূল সড়কেই যে পানি রয়েছে এমনটা নয়, পাশের যে ফুটপাত রয়েছে অর্থাৎ যেখানে ভাসমান দোকানগুলো থাকে সেখানেও কিন্তু পানি উঠে গিয়েছে। সুতরাং এই জলাবদ্ধতার কারণে যারা ভাসমান বিক্রেতা আছেন তারা কিন্তু আজকে সকাল থেকে দোকান খুলতে পারেননি। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে নিউ মার্কেটের আশেপাশের অন্যান্য যে এলাকাগুলো আছে সেখানে কিন্তু তেমনভাবে আজকে আমাদের জলাবদ্ধতা চোখে পড়েনি। পাশাপাশি আমি যদি বলতে চাই মিরপুর সহ বিভিন্ন এলাকার যে ভেতরের সড়ক রয়েছে, সরু গলি রয়েছে, সেখানে কিন্তু এখন পর্যন্ত পানি রয়েছে। অনেক এলাকায় আমরা দেখেছি যে ড্রেনের পানি উপচে গিয়ে ঘরে ঢুকে গিয়েছে, তাদের অনেকেরই রান্না বান্না সহ যে দৈনন্দিন জীবনযাপন সেটা কিন্তু ব্যাহত হয়েছে। এবং আমি এখন যদি সবশেষ অবস্থা বলতে চাই, এখন রাজধানী ঢাকায় তেমন মুষলধারে বৃষ্টি না হলেও গুড়ি গুড়ি বৃষ্টি আছে এবং মূল সড়কের কিছু কিছু এলাকায় এখনও জলাবদ্ধতা কিন্তু রয়েছে। এই ছিল রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে আমার কাছে সবশেষ। সারা দেশে কিন্তু বৃষ্টি পড়ছে, সেই খবর জানতে আমরা একটু চলে যাব ভোলায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নাসিরউদ্দিন লিটন। নিম্নচাপের প্রভাব কিন্তু দ্বীপ জেলা ভোলা এখনো প্রভাব মুক্ত হয়নি। কারণ হচ্ছে আজকে সকাল থেকে ভোলায় কিন্তু বৈরী আবহাওয়া এখনো রয়েছে, আকাশ মেঘে ঢাকা, কোথাও কোথাও গুড়ি গুড়ি এবং মাঝারি বৃষ্টি হওয়ারও খবর পাওয়া গেছে। আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে গতকাল বিকেলবেলা ভোলার তজুমুদ্দিন উপজেলার যে সুলিশ গেট এলাকা রয়েছে, যেখানে প্রায় 15 মিটার মতো নির্মাণাধীন রিং বাঁধ ভেঙে গিয়েছিল, সেই এলাকাটা আমরা দেখতে পাচ্ছি যে গতকাল ভেঙে যাওয়ার পর থেকে পানি উন্নয়ন বোর্ড যে বাঁধটি ভেঙে গেছিল সেটি সংস্কারের জন্য কাজ শুরু করেছে। এখানে আমরা আজকেও এসে দেখেছি সহ 100-র বেশি কর্মী আসলে এখানে শ্রমিকেরা কাজ করে ছুটে যাওয়া বাঁধটি সংস্কারের জন্য কাজ করছে। এখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ একটি টিম এই কাজগুলোর তদারকি করছে। গতকালকের যে অবস্থাটি সেটি হচ্ছে নিম্নচাপের প্রভাবে ভোলার মেঘনা নদীতে বিপদসীমার 132 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আর সেই পানির আঘাতেই ভোলার এই তজুমুদ্দিনের সুলিশ গেট এবং লর্ড হার্ডিঞ্জের সৈয়দাবাদ এলাকার 2টি স্থান দিয়ে বাঁধ ছুটে লোকালয়ে প্লাবিত হয়। এখানের তজুমুদ্দিন এলাকার মানুষের সাথে কথা বলে যেটা জানা গেছে, বাঁধটি যখন ছুটেছে সেটা ছিল শেষ জোয়ারের সময়। সে জোয়ারের যে প্রভাব সেখানে ক্ষতিগ্রস্ত কম হলেও যদি বাঁধটি পুরোপুরি আটকানো না যায় তাহলে এই ক্ষতি কিন্তু পরবর্তী জোয়ারে আরো বেড়ে যাবে। আর এই নিম্নচাপের প্রভাবে কিন্তু
জেলা প্রশাসক যে তথ্য দিয়েছে সে তথ্য অনুযায়ী মনপুরা এবং চরপেশনের বিচ্ছিন্ন চর অঞ্চলে প্রায় ১৫০০-এর মতো ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর তালিকা চলছে। পানি উন্নয়ন বোর্ড ছুটে যাওয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংস্কারের কাজ চলছে। তো এ ছিল আমার কাছে তজুমুদ্দিন থেকে এখন পর্যন্ত সর্বশেষ খবর। ফেনীতে রয়েছেন সহকর্মী আতিয়ার সজল, আমরা সজলের কাছে যাচ্ছি। গতকাল যে বৈরী আবহাওয়া ছিল সৃষ্ট লঘুচাপের কারণে তার কিন্তু আজ কিছুটা উন্নয়ন হয়েছে বা কিছুটা উন্নতি হয়েছে বলা চলে। সকাল থেকে যদিও আবহাওয়া কিছুটা বৈরী ছিল এবং সেই বৃষ্টিপাতও ছিল, এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে ফেনীতে এবং নোয়াখালীর অংশে। আমরা রয়েছি যে ছোট ফেনী নদীতে। ছোট ফেনী নদীটা হচ্ছে কোম্পানিগঞ্জ, নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং ফেনীর সোনাগাজীর বুক চেটে গিয়েছে এবং সেই ছোট ফেনী নদীর মোহনায় আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছেন গতকাল কিন্তু এই নদীর বা পার উপচে স্বাভাবিকের তুলনায় বা পাড়ে থেকে ৩-৪ ফুট উপর থেকে পানি লোকালয়ে ঢুকেছে। এখনও সেই পানি লোকালয় যেভাবে আছে এখনও পানিবন্দী রয়েছে অনেকে কিছু কিছু এলাকা। এবং আজ যদিও পানির সেই জোয়ারের যে প্রকোপ তা কিছুটা কম গতকালের তুলনায়, তবে গতকাল থেকেই কিন্তু এই দুটি উপজেলার প্রায় সিংহভাগ এলাকায় বিদ্যুৎ নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই এবং এখন পর্যন্ত সে অবস্থা বিরাজমান রয়েছে। এবং সর্বশেষ যদি বলি আপনাকে যে এখনও আবহাওয়া কিছুটা গুমট অবস্থায় রয়েছে এবং এই যে নদী, এই নদীর মোহনায় যে মুছাবুর রেগুলেটরটি ছিল সেটি গত বছর আগস্টের ২৬ তারিখ ভেঙে গিয়েছিল। সেই ভেঙে যাওয়ার পর থেকে কিন্তু এই দুই উপজেলার যে উপজেলা রয়েছে, এই দুই উপজেলার প্রায় ১০-১৫টি ইউনিয়নের বাসিন্দা নদী তীরবর্তী, তারা কিন্তু ব্যাপক কষ্ট পড়েছেন এবং তারা কিন্তু এই যে নদী ভাঙ্গন এবং কিছু জোয়ার হলেই কিন্তু সেই পানি ঢুকে যায় লোকালয়ে, সেই লোকালয়ে ঢুকে কিন্তু তাদের ফসলহানি ঘটে এবং কয়েকশো পরিবার কিন্তু গত বছরের ২৬ আগস্টের পর থেকে এখন নদী গর্ভে বিলীন হয়েছে। এবং নদী শাসনের কথা বলে যে টাকা বরাদ্দ হয় এবং সেগুলো কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ বা কোনো কার্যকর পদক্ষেপ পর্যায়ে পড়ছেন না। স্থানীয়রা বলছেন যে কার্যকর পদক্ষেপ না নেওয়ার কারণে জলের টাকা জলেই যায়, তাদের কোনো কাজে আসছে না। তারা চান দ্রুত এই যে রেগুলেটর যেটি রয়েছে সেটি নির্মাণ করা এবং নদী শাসনের মাধ্যমে এই ক্ষয়ক্ষতি তার কিছুটা পুষিয়ে নেওয়ার দাবি জানাচ্ছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। বৈরী আবহাওয়া জলজটের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রামে সামান্য বৃষ্টিতে গত বছরও যেসব এলাকার সড়ক তলিয়ে থাকতো পানির নিচে, সেগুলোতে এখন পুরোপুরি ভিন্ন চিত্র। টানা বর্ষণেও নগরীর মুরাদপুর, চকবাজার ও কাতালগঞ্জে এবার তৈরি হয়নি কোনো জলাবদ্ধতা। সংশ্লিষ্টরা বলছেন খাল নালা সংস্কার আর মাটি অপসারণ করায় কমেছে এই দুর্ভোগ। ৮,৫০০ কোটি টাকা খরচের পরও জলাবদ্ধতা নিরসন না হওয়ায় সমাধান খুঁজতে চলতি বছরের জানুয়ারিতে ৪ উপদেষ্টাকে বিশেষ দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর চট্টগ্রামে ছুটে গিয়ে নালা খাল পরিদর্শন করে ৮টি স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেন তারা। বলেন বর্ষার আগেই সহনীয় পর্যায়ে আসবে জলাবদ্ধতা। ১৭টি খাল খনন সহ সমন্বিতভাবে কাজ করার কথা জানান সিটি মেয়রও। এর ৪ মাস পর কাজের অগ্রগতি দেখতে নগরীর বেশি জলাবদ্ধতা হয় এমন ৩টে স্থানে সরেজমিনে ঘুরেছে সময় টিভি। দেখা যায় ২০২৪ সালের ২২ আগস্ট ১৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল চট্টগ্রামে। তখন নগরীর বহদ্দাহাট, মুরাদপুর ডুবে গিয়ে জনজীবনে নামে ভোগান্তি। কিন্তু ২০২৫ সালে ৩০ মে ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টি হয় ১৬৭ মিলিমিটার। ডুবেনি বহদ্দাহাট ও মুরাদপুর। কর্ণফুলী নদীতে জোয়ারও ছিল ওই সময়। এই নিয়ে কথা হয় ১২ ঘন্টা ধরে একই স্থানে কর্মরত এক প্রহরী ও দোকানের সঙ্গে। তারা জানান নালার উপর নির্মিত মার্কেট ভেঙে দেয়া ও নালা খাল সংস্কারের কারণেই কমেছে জলাবদ্ধতা। এই ড্রেনটার উপরে পুরোই দোকান ছিল এখন পর্যন্ত, আপনার কোথায় বদারের ওই মাথা পর্যন্ত ড্রেনটা সংস্কার করাতে এতটুকু পানিটা উঠে নাই। দুটুক পানি 1 কিলো পানি রাস্তার মধ্যে, এবছর পানি হয় না, পানি কম হয়েছে, মানে নালাটা ক্লিয়ার হয় না, তো পানি এখন উঠে নেই। পরের গন্তব্য চকবাজার। ২০২৪ সালে ৭ আগস্ট ২৫০ মিলিমিটার বৃষ্টিতে হাঁটু পানিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এই এলাকা। কিন্তু ২০২৫ সালে ৩০ মে ভোর পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হলেও নেই সেই ভোগান্তি। হাল পরিষ্কার ছিল, হাল বড় করছে, তাহলে পরিষ্কার পানি চলে গেছে। অনেক পানি উঠে অন্য থেকে এখন আল্লাহর রহমতে ভালো হয়েছে। খালগুলো হইতেছে, ড্রেনগুলো হইতেছে, এর লেগে আর কি পানিটা কম উঠতেছে। অন্যান্য বছর তো ডুবে যায়, এরকম বৃষ্টি পড়লে সব ঢুকে যায় এখানে, মানে দূরে তো ঢুকে যায়। এবার তো নালা পরিষ্কার ছিল যে পানি চলে গেছে। একইভাবে ২০২৪ সালে ৩০ জুন নগরীর কাতালগঞ্জ ডুবলেও ৩০ মে বৃষ্টিতে সৃষ্টি হয়নি জলাবদ্ধতা।
এই 3টে স্থানে 2024 সালের জুন, জুলাই, মে ও আগস্টে 5 বারের বেশি জলাবদ্ধতা হলেও এবার হয়নি। কিছু জায়গায় পানি জমলেও সঙ্গে সঙ্গে নেমে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাটারি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। এবার বাণিজ্যের সংবাদ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কোরবানির পশুর হাটে ভিড় করছেন ক্রেতা বিক্রেতারা। আর সে খবর জানাতে রাজধানীর দিয়াবাড়িতে সাদিকুর রহমান এবং রাজশাহীর তাহেরপুরে আছেন সহকর্মী মওদুদ রানা। তবে সরাসরি প্রথমেই যাচ্ছি ঢাকায় সাদিকুরের কাছে। যদিও এখনো ঈদুল আজহার এক সপ্তাহেরও বেশি সময় বাকি আছে, তবে গত কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন পশুর হাটে কোরবানির গরু সহ ছাগল, বিভিন্ন ধরনের পশু কিন্তু আসতে শুরু করছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা যেমন পাবনা, সিরাজগঞ্জ এবং গাইবান্ধা সহ আশপাশের জেলাগুলি থেকে এইখানে এসেছে গরু পশু। আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে মাঝারি থেকে শুরু করে ছোট এবং বড় সব ধরনের গরুই কিন্তু উঠেছে এই পশুর হাটে। এটা দিয়াবাড়ি যেই পশুর হাট, এখানে আসলে 200 একরের বেশি জায়গা জুড়ে এই পশুর হাটটি বসেছে এবং এখানে 30,000-এরও বেশি গরু সাধারণত পশু এখানে ওঠে। আজকে আমরা এখানে কথা বলেছি যারা বিক্রেতা আছেন, তারা যেটা বলছেন যে গত 3 দিন ধরে তারা বিভিন্ন অঞ্চল থেকে গরু এনেছেন, কিন্তু বিশেষ করে বৃষ্টির কারণে মূলত এখানে পশুর হাট জমে ওঠেনি, অর্থাৎ ক্রেতারা কিন্তু এখনো আসা শুরু করেননি। যদিও আমি কথা বলেছি যে এখানে আসলে পশুর সংখ্যা কিন্তু অনেক ধরনের পশু এসেছে, তবে তারা কিছু সমস্যার কথা বলছে যে এখানে যারা গোখাদ্যের এখানে স্বল্পতা রয়েছে, এখানে আসলে এছাড়া যে পশুর হাটের যে ব্যবস্থাপনা সেটা আরও উন্নত করা প্রয়োজন, বিশেষ করে তাদের থাকার যে ব্যবস্থা সেটা নিয়ে সমস্যায় আছেন সেটা বলছেন। এবং এখানে আসলে বিভিন্ন ধরনের পশু যেমন 1,20,000 থেকে শুরু করে 9 লাখ পর্যন্ত বিভিন্ন ধরনের পশু এখানে উঠেছে এবং এই পশুগুলি বেচা বিক্রির ক্ষেত্রে এখানে যে হাসিল আসলে নির্ধারণ করা হয়েছে, গরুর যে দাম বা পশুর দামের শতকরা 5 ভাগ দিয়ে দিতে হবে হাসিল হিসাবে। এছাড়া নিরাপত্তার ক্ষেত্রে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার জন্য আছেন এবং সার্বিক ব্যবস্থাপনা এখানে যারা ইজারাদার আছেন তারা সবগুলো দেখভাল করবেন। উত্তর সিটি কর্পোরেশনে এলাকায় 10টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 9টি পশুর হাট বসবে। এবার আমরা আসলে পশুর হাটের বিস্তারিত খবর জানতে আমরা চলে যাব এখন রাজশাহীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা। পর থেকেই ক্রেতারা যেমন বাজারে আসছেন, তেমনি যারা বিক্রেতারা রয়েছেন তারাও গবাদি পশু নিয়ে বাজারে আসছেন, তারা দরদাম করছেন, বাজার ঘুরে ঘুরে দেখছেন। আমি রয়েছি রাজশাহীর তাহেরপুর বাজারে এবং আমি যেটি দেখেছি জুম্মার নামাজের পর থেকেই যারা খামারিরা রয়েছেন এবং যারা 2-1টি গরু বাসাতে পেলে পুষে বড় করেছেন তারা সেসব গরু নিয়ে বাজারে আসছেন এবং যারা ক্রেতারা রয়েছেন তারাও দুপুরের পর থেকে কিন্তু বাজারে আসছেন। সব মিলিয়ে জমজমাট যে বেচা কেনা সেটার একটি আভাস রয়েছে, অর্থাৎ যারা ক্রেতা রয়েছেন তারা বাজার ঘুরে ঘুরে দেখছেন এবং যারা বিক্রেতারা রয়েছেন তাদের সাথে দরদাম করছেন এবং পছন্দসই দামে মিল হলে তারপরে তারা বিক্রি করছেন। আমরা এখন পর্যন্ত যেটি দেখেছি যে এই বাজারে 3 থেকে 5 মণ ওজনের গরুগুলো সবচেয়ে বেশি চাহিদা এবং একটি 3 মণ ওজনের গরুর দাম অন্তত 90,000 টাকা দাম হাঁকছেন যিনি বিক্রেতা এবং যিনি ক্রেতা রয়েছেন তারা 80-85,000 টাকার মধ্যে আসলে গরু খুঁজছেন। এবং আমরা যেটি দেখেছি যে 80,000 টাকা থেকে শুরু করে 1,20,000 টাকা দামের যে গরুগুলো সেগুলোই বিক্রি হচ্ছে এবং যেগুলো বিশাল আকারের গরু রয়েছে সেই গরুগুলোর কিন্তু খুব বেশি ক্রেতা নেই। তারা যেটি বলছেন যে এই যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা যেমন কম, তেমনি ঢাকা এবং চট্টগ্রাম থেকে যেসব খামারিরা আসেন, ব্যাপারীরা আসেন যারা এখান থেকে গরু কিনে চট্টগ্রাম, ঢাকায় বিক্রি করেন, তাদের উপস্থিতি একেবারেই কম এবং স্থানীয় ক্রেতারাই আসলে মূল ভরসা এবং সেই জায়গা থেকে তারা যেটি বলছেন যে স্থানীয় ক্রেতারা খুব বেশি দাম দিতে চাচ্ছেন না এবং সেই কারণে তাদের যে কাঙ্ক্ষিত দাম, ক্রেতাদের সেই কাঙ্ক্ষিত দাম তারা পাচ্ছেন না। এবং আপনাকে জানিয়ে রাখি যে এখানকার ছোট যে গরুগুলো 2 থেকে 4 মণ সেটি 60,000 টাকা থেকে 1,20,000 টাকা এবং 4 থেকে 6 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো 1,20,000 টাকা থেকে 1,60,000 টাকা এবং বড় গরুগুলো 1,80,000 টাকা থেকে 3 লাখ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এখানকার হাট কর্তৃপক্ষ বলছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ নেই, প্রচুর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই ছিল তাহেরপুর হাট থেকে আমার কাছে সর্বশেষ। কোরবানির পশুর হাটের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজশাহী ও ঢাকায়।
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদায় ডিম ছেড়েছে কার্প জাতীয় মা মাছ। নদীর তীরে রীতিমতো উৎসবে মেতে ওঠেন ডিম সংগ্রহকারীরা। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, এবার আশানুরূপ ডিম সংগ্রহ হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুষলধারে বৃষ্টির মধ্যেই হালদা নদীর বিভিন্ন অংশে নৌকা ও জাল নিয়ে ডিম সংগ্রহ করেছেন মৎস্যজীবীরা। রাত 1:30 থেকে শুরু হয়ে ভোর 5:30 পর্যন্ত চলে ডিম সংগ্রহ। প্রাকৃতিক নিয়মে ডিম ছাড়তে এপ্রিলের মাঝামাঝি থেকে হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল সহ কার্প জাতীয় মা মাছের আনাগোনা শুরু হয়। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার ভাটার সময় নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। সেই ডিম বিশেষ ধরনের জাল দিয়ে সংগ্রহ করা হয়, পরে তা থেকে হ্যাচারিতে রেণু তৈরি হয়। অন্য বছরের তুলনায় এবার ডিম মোটামুটি ভালো হয়েছে। 1:30 থেকে আমরা কালেকশন করছি এই সকাল 5টা পর্যন্ত। সবাই যার আশা অনুযায়ী মোটামুটি ভালোই ডিম পাইছে। একজনের 10-15 বালতি করে পেয়েছে। আলহামদুলিল্লাহ সবার আশা পূরণ হয়েছে ইনশাল্লাহ। প্রিয় আদায় করি আল্লাহর কাছে যে আজকে শেষ দিনে ডিমটা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, এবার প্রত্যাশা অনুযায়ী ডিম সংগৃহীত হয়েছে। এই বছর যে পরিমাণ ডিম পাওয়া যাচ্ছে তাতে আশা করা যাচ্ছে যে সবাই ভালোভাবে লাভবান হতে পারবে এবং সারা দেশবাসীকে আমরা এখান থেকে রেণু সরবরাহ করতে পারবো। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নিম্নচাপের প্রভাব না থাকলে আরো বেশি ডিম সংগ্রহ করা সম্ভব হতো বলে জানান হালদা গবেষক। যে কোনো ন্যাচারাল ডিজাস্টারের যখন সিগন্যাল থাকে তখন কিন্তু মা মাছ ডিম ছাড়ে না, অর্থাৎ এই যে ঘূর্ণিঝড়টা কেটে যাওয়ার পর তারপর ডিম ছাড়া শুরু করছে। হালদার হাটাজারি ও রাউজান সংলগ্ন প্রায় 20 কিলোমিটার অংশে এবার পাওয়া গেছে নিষিক্ত ডিম। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার দেশের বাইরের খবর। গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব হামাস প্রত্যাখ্যান করতে পারে বলে জানিয়েছেন এক শীর্ষ নেতা, যদিও এতে রাজি হয়েছে ইসরায়েল। উপত্যকাটিতে নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরও 70 জন। উত্তরাঞ্চলের একমাত্র হাসপাতাল আল আউদা অকার্যকর হয়ে গেছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপন দ্বিরাষ্ট্র সমাধানকে ভুল পথে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। এবার খেলার খবর। বিকেলে বসবে ক্রিকেট বোর্ডের জরুরি সভা। এতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হতে পারে আমিনুল ইসলাম বুলবুলের নাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন সহকর্মী মাহবুব রিমন। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকার আবহাওয়ার মতো যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকের আবহাওয়া, অর্থাৎ সকালবেলা আমরা দেখেছিলাম বৃষ্টি ছিল, এরপর রোদ, এরপর এক পশলা বৃষ্টি, এই মুহূর্তে আবার কিন্তু রোদ, অর্থাৎ ক্ষণে ক্ষণে বদলাচ্ছে যা চিত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে একটা বিষয় নিশ্চিত, আজ 4:30টার সময় যেই সভাটি হবে, অর্থাৎ সেখান থেকে কিন্তু আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। অর্থাৎ যেই প্রক্রিয়ায় ফারুক আহমেদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছিলেন, সেই একই প্রক্রিয়া আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিচ্ছেন। তবে এখানে একটা বিষয় একটু, ফারুক আহমেদ আগে থেকেই সাবেক ক্রিকেটার কোটা বিসিবির কাউন্সিলর ছিলেন, কিংবা নাজমুল আবেদিন ফাহিম তারা কাউন্সিলর ছিলেন। তবে আমিনুল ইসলাম বুলবুল যেহেতু কাউন্সিলর নয়, গতকাল জানেন যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যে 5 জন কাউন্সিলর, 2 জন ডিরেক্টর, সেই 5 জন কাউন্সিলরের একজন আমিনুল ইসলাম বুলবুলকে করা হয়েছে। তবে ফারুক আহমেদ কিন্তু বসে নেই, তিনি জানিয়েছেন আগামীকাল বিকেল নাগাদ তিনি একটা সংবাদ সম্মেলন করতে পারেন। তবে আইসিসির কাছে তিনি নালিশ করেছেন কিংবা তিনি দেশ ত্যাগ করেছেন, এ ধরনের যে বিভিন্ন ধরনের সংবাদ এসেছিল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা গণমাধ্যম, সেই বিষয়গুলো কিন্তু ফারুক আহমেদ উড়িয়ে দিয়েছেন। তবে ওই যে বলছিলাম 4:30টার সময় যে বোর্ড মিটিং, সেখানে একটা কিন্তু জটিলতা রয়েছে। জানেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো বোর্ড মিটিংয়ের জন্য 25 জন, যে আগের যে 25 জন আসলে যে ডিরেক্টর, তার 1/3 সমর্থন দরকার, কোরাম পূরণের একটা বাধ্যবাধকতা রয়েছে। ফারুক আহমেদ যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত, অর্থাৎ যে লাইভটা আমরা যখন দিচ্ছিলাম তার আগ পর্যন্ত আমি নিজে চেক করে দেখেছি, ফারুক আহমেদকে তারা প্রেসিডেন্ট হিসেবে সেভাবে রেখেছে, অর্থাৎ এখন থেকে অফিসের থেকে সরানো হয়নি। তবে ওই যে 4:30টার সময় আমিনুল ইসলাম বুলবুল আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার পরেই হয়তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিতভাবে জানাতে পারবো। এই ছিল আমার কাছে মিরপুর হোম অফ ক্রিকেট থেকে যে ক্রিকেট নিয়ে হ্যাপেনিং সংকট তার সবশেষ আপডেট। আমরা সরাসরি ছিলাম মিরপুরে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নির্বাচন দিতে চান না ডক্টর ইউনূস, বললেন মির্জা আব্বাস। বিদেশে বসে বদনামের অভিযোগ, যুগপৎ আন্দোলনে থাকা সব দলের ডিসেম্বরের মধ্যে ভোটের পক্ষে দাবি সালাউদ্দিনের। টোকিওতে ডক্টর ইউনূস শিগেরু ইশিবা দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে জাপান। দুই দেশের মধ্যে 6টি সমঝোতা ও চুক্তি সই।
এবং রাজধানীবাসীর পিছু ছাড়ছে না জলজটের দুর্ভোগ। বৃষ্টি থামলেও বিভিন্ন সড়কে হাঁটু পানি, নদ নদীর পানি বেড়ে প্লাবিত নিম্নাঞ্চল। চট্টগ্রামে বিশেষ পরিকল্পনার সুফল। এ ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।